প্রিয় ছাত্রছাত্রী, গুড আফটারনুন। সকলে আশা করি ভালো আছো। তো আগের দিন তোমাদের যে ক্লাসটা নিয়েছিলাম পঞ্চম অধ্যায়, ঠিক আছে, সেটা শেষ করে দিয়েছিলাম। আজকে তোমাদের যেটা নতুন টপিক, যেটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়, যেটা হচ্ছে ভারতের অধিবাসী। ঠিক আছে, ভারতের অধিবাসী তারা আমরা কোন দেশে বাস করি? ভারতে, তাই তো? তাহলে ভারতের অধিবাসী বলতে কাদেরকে বোঝাচ্ছে? আমাদেরকে বোঝাচ্ছে। তাহলে ভারতের অধিবাসী, অধিবাসী বলতে ভারতে যারা বসবাস করে তাদেরকে ভারতের অধিবাসী বলা হয়। তাহলে হচ্ছে ভারত একটা বৃহৎ দেশ, যেটা হচ্ছে আয়তনে সপ্তম বৃহত্তম এবং জনসংখ্যার দিক থেকে চীনের পরে। তাহলে সেই দেশটার সম্বন্ধে আমাদেরকে কিছু জানতে হবে। অধিবাসীদের তাদের অবস্থান কি, তাদের জীবনযাত্রা প্রণালী কি, তাদের খাদ্যাভ্যাস কি, তাদের বাসস্থান কেমন, তাহলে সেইটুকু সম্বন্ধে আমাদের যেটুকু জানা সেটুকু আমাদেরকে জানতে হবে। আর কি আছে না, এখানে বেশিরভাগ বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্ম, তাই তো? সব জায়গায় তো আর সব একই জাতি বসবাস করে না, একই ভাষা ব্যবহার করে না। ভিন্ন দেশে ভিন্ন ভাষা, ভিন্ন দেশে ভিন্ন ধর্ম, তাই তো? তাহলে কি হচ্ছে, সেই দেশের কোথায় কি ভাষা, কোথায় কি ধর্ম, তাদের খাদ্যাভ্যাস কি, তাদের জীবনযাত্রা প্রণালী কি, এটা আমাদের জানতে হবে। যেটা হচ্ছে এখানে মনে রাখার বিষয়, যেটা হচ্ছে টোটাল আমাদের ভারতের কটা রয়েছে? 225টা ভাষা রয়েছে। এটা মনে রাখবেন, 225টি ভাষা এবং 544টি উপভাষা আছে। 225টি ভাষা আছে, 544টি উপভাষা। এই দেশের অধিবাসীদের শতকরা 97 ভাগ, তাই তো? শতকরা বলতে কি বোঝায়? 100 ভাগের মধ্যে 97 ভাগ। তাহলে 100 ভাগের মধ্যে 97 জন মানুষ কিসে কথা বলে? 23টা উপভাষার মধ্যে। আর কি আছে এখানে? সংবিধান স্বীকৃত যে ভাষাগুলো, সেটা সংবিধান স্বীকৃত ভাষার মধ্যে কটা রয়েছে? সংবিধান স্বীকৃত ভাষার সংখ্যা হচ্ছে 15টি। তারপরে হচ্ছে বেশিরভাগই সেই সংবিধান স্বীকৃত যে ভাষাগুলো, তার মধ্যে আছে বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, ওড়িয়া, পাঞ্জাবি, হ্যাঁ। আর কি আছে? মারাঠি, উর্দু, গুজরাটি, কন্নড়, অসমিয়া, সংস্কৃত, এগুলো হচ্ছে কি সংবিধান স্বীকৃত ভাষা। আর হিন্দি ভাষাকে এখানে জাতীয় ভাষা হিসাবে ধরা হয়েছে, বা জাতীয় ভাষা হিসাবে আমরা পরিগণিত করেছি। কারণ না, বেশিরভাগ মানুষ, ভারতের যে অধিবাসীরা, সে বেশিরভাগ অধিবাসীরা বা মানুষেরা কি করছে? হিন্দি ভাষাকে তারা জাতীয় ভাষা হিসাবে, বেশিরভাগ মানুষ হিন্দি ভাষায় কথা বলে, তাই হিন্দি ভাষাকে জাতীয় ভাষা হিসাবে পরিগণিত করা হয়েছে। তারপর আছে যে ইন্দো আর্য ভাষা। ভাষার মধ্যে আবার দুরকম ভাগ আছে। একটা হচ্ছে ইন্দো আর্য ভাষা গোষ্ঠী, ইন্দো আর্য ভাষা গোষ্ঠী, আর দ্বিতীয় হচ্ছে দ্রাবিড় ভাষা গোষ্ঠী। ইন্দো আর্য ভাষা গোষ্ঠী, সেকেন্ড অর্থাৎ দ্বিতীয়, যেটা হচ্ছে দ্রাবিড় ভাষা গোষ্ঠী। এর মধ্যে আবার ভাগ আছে, কোনগুলো ইন্দো আর্য ভাষা গোষ্ঠী আর কোনগুলো বা দ্রাবিড় ভাষা গোষ্ঠী। ইন্দো আর্য ভাষা গোষ্ঠীর মধ্যে পড়ছে কি? হিন্দি, বাংলা, আর কি আছে? মারাঠি, উড়িয়া, পাঞ্জাবি, অসমিয়া, সংস্কৃতি, কাশ্মীরি, এগুলো হচ্ছে কি ইন্দো আর্য ভাষা গোষ্ঠী। আর দ্রাবিড় ভাষা গোষ্ঠীর মধ্যে যেগুলো হচ্ছে তেলেগু, তামিল, দ্রাবিড়, তেলেগু, তামিল, কন্নড়, মালায়ালম, ঠিক আছে, এগুলো হচ্ছে দ্রাবিড় ভাষা গোষ্ঠী। তাহলে এখানের মধ্যে আমরা পেলাম ইন্দো আর্য ভাষা গোষ্ঠী, আর সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় হচ্ছে দ্রাবিড় ভাষা গোষ্ঠী। তাহলে যেগুলো ইন্দো আর্য ভাষা গোষ্ঠী সেগুলো আলাদা, আর দ্রাবিড় ভাষা গোষ্ঠীর মধ্যে যেগুলো পড়ছে সেগুলো কিন্তু এগুলোর থেকে আলাদা। এরপরে বলছে যে ভারতের অধিবাসীদের খাদ্যাভ্যাস। ভারত হচ্ছে একটা বৃহত্তম দেশ, তাই তো?
সপ্তম বৃহত্তম দেশ আমি আগেই বলেছি। তাহলে বিভিন্ন অধিবাসীদের তাদের যে খাদ্যাভ্যাস বিভিন্ন জায়গায়, শুধু তার গুটি কয়েক জায়গা নিয়ে তো আর ভারত নয়, তাহলে বিস্তৃত এলাকা জুড়ে ভারতের অবস্থান। সেই বিস্তৃত এলাকায় বিভিন্ন ভাষাভাষী মানুষের বা বিভিন্ন অধিবাসীদের বসবাস বা অবস্থান। তাহলে সেখানে বিভিন্ন জনের বিভিন্ন রকম খাদ্যাভ্যাস বা খাদ্য প্রণালী এক নয়, একে অপরের থেকে আলাদা। আমরা যদি একটু উত্তরের দিকে যাই, হরিয়ানা, পাঞ্জাব, তাই তো, সেখানে কি হচ্ছে, বেশিরভাগ মানুষেরা রুটি, অর্থাৎ কি জানি আমরা, গম থেকে রুটি হয়, সেই রুটি অর্থাৎ আটাকে বানিয়ে তারা রুটি তৈরি করে এবং সেই রুটিকে তারা খাদ্য হিসাবে গ্রহণ করে। আবার দক্ষিণ ভারতের যদি দিকে যেয়ে থাকি, দক্ষিণ ভারতের দিকে গেলে দেখতে পাবো আমরা বেশিরভাগ মানুষেরা কি হয়, সে চাল থেকে তৈরি হয়, যেগুলো হচ্ছে ইডলি, ধোসা। এই সম্প্রদায়ের মানুষেরা কি করছে, ইডলি ধোসা খেয়ে তারা তাদের জীবন ধারণ করছে। তাহলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তাদের খাদ্যাভ্যাস, তাদের বাসস্থান এবং তাদের লাইফস্টাইল, অর্থাৎ জীবনের আচার আচরণ বা জীবনের ভঙ্গি। যেমন আমরা জানি চালকে বিভিন্নভাবে ব্যবহার করে খাওয়া হয়, যেমন হচ্ছে ভাত, মুড়ি, খই, তাই তো, এটা আমরা সকলেই জানি বা এই খাবারগুলোর সাথে আমরা সকলেই পরিচিত। তারপরে কি হচ্ছে, গমকে গুঁড়ো করে কি হচ্ছে আটা, ময়দা, তারপর কি আছে তৈরি করে রুটি, চাপাটি এরকম তৈরি করে সেগুলো খাদ্য হিসাবে গ্রহণ করা হয়। প্রধান প্রধান যে খাদ্য রয়েছে সেই খাদ্যের সঙ্গে অনেক আনুষঙ্গিক খাদ্য রয়েছে, যেগুলোর মধ্যে কি আছে ডাল, শাকসবজি, মাছ, মাংস। তাহলে এটা কি হচ্ছে যে আনুষঙ্গিক খাদ্যগুলো, সেটা কোনো দেশের অধিবাসীদের, কোনো না কোনো দেশের অধিবাসীদের সেটা পছন্দ, আবার কোনো না কোনো দেশের অধিবাসীদের সেগুলো অপছন্দ হতে পারে। তাহলে যে যেখানে যেমন রুচি সেইভাবে সেখানে তেমন তারা খাদ্যাভ্যাস গ্রহণ করে বা খাদ্য প্রণালী তৈরি করে। তাহলে এখানের মধ্যে কি আছে, ডাল, শাকসবজি, মাছ, মাংস, এগুলোকে বলা হচ্ছে আনুষঙ্গিক খাদ্য। তাহলে এখান থেকে তোমাদের যেগুলো এতটা পড়ালাম, সেখান থেকে শর্ট কোশ্চেনের মধ্যে বা 2 নম্বরের কোশ্চেন হিসেবে আসতে পারে যে ভারতের প্রধান ভাষার সংখ্যা কয়টি। আগে আলোচনা করেছে ভারতের প্রধান উপভাষার সংখ্যা কয়টি, সংবিধান স্বীকৃত ভাষা কি। আচ্ছা, এরপরে আমি বলেছি ইন্দো আর্য ভাষা গোষ্ঠী, আর একটা হচ্ছে দ্রাবিড় ভাষা গোষ্ঠী। তাহলে ইন্দো আর্য ভাষা গোষ্ঠীর মধ্যে কোনগুলো পড়ছে, তামিল, তেলেগু, উড়িয়া, তাই তো, এগুলো হচ্ছে কি দ্রাবিড় ভাষা গোষ্ঠী। আর ইন্দো আর্য ভাষা গোষ্ঠী বাংলা, হিন্দি, এগুলো হচ্ছে ইন্দো আর্য ভাষা গোষ্ঠী। তাহলে বোঝা গেল ইন্দো আর্য ভাষা গোষ্ঠী, দ্রাবিড় ভাষা গোষ্ঠী, সংবিধান স্বীকৃত ভাষার সংখ্যা কয়টি, কয়টি ভাষা এবং কয়টি উপভাষা। তাহলে এগুলো সম্বন্ধে আমাদের একটা ধারণা হয়ে গেল। এরপর আসছি অধিবাসীদের পোশাক পরিচ্ছদ, তাই তো, এটা সম্বন্ধেও আমরা জানি। তাহলে আমরা আমাদের দেশের যেখানে বসবাস করছি সেইটা সম্বন্ধে অনুসরণ যদি করতে পারি বা সেইটা সম্বন্ধে আমরা যদি অনুভব করতে পারি, তাহলে বুঝতে পারবো যে কোনখানকার অবস্থানটা কেমন বা সেখানকার জলবায়ুটা কেমন, সেখানকার মানুষেরা কোন কোন পোশাক পরিধান করে। আবার অন্যান্য জায়গায় একটা জায়গার সঙ্গে যখন আবার একটু অন্য জায়গায় তুলনা করব, তখন সেখানকার অধিবাসীদের পোশাক কেমন, সেখানকার জলবায়ুটা কেমন। তাহলে যেখানে জলবায়ুরও পার্থক্য রয়েছে, সেখানে সেই জায়গার পোশাকের ধর্ম, অর্থাৎ পোশাকের যে পোশাক পরিচ্ছদ সেটাও আলাদা, আবার সেখানে ধর্মটাও আলাদা। তাহলে সেটাই কি হচ্ছে, ভারত একটা বৈচিত্র্যময় দেশ। ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তাদের জীবনযাত্রা প্রণালী, পোশাক পরিচ্ছদ, এগুলো সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। কোন অঞ্চলের অধিবাসীদের পোশাক সেই অঞ্চলের জলবায়ুর উপর নির্ভর করে। যেমন আমরা দেখতে পাই যে উত্তর পূর্ব ভারত একটু গরমের দেশ, তাই তো, তাহলে সেখানে কি হচ্ছে, পশ্চিমবাংলা, বিহার, উড়িষ্যা, এখানকার মানুষ, তাহলে আমরা কি, পশ্চিমবাংলা আমাদেরকে বোঝাচ্ছে। তাহলে আমরা সেখানে কি পোশাক পরিচ্ছদ ব্যবহার করি না, গ্রীষ্মকালে কি হচ্ছে, এখানে খুব গরম অত্যধিক, যেখানে হচ্ছে 45 ডিগ্রি এমনকি 50 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা হয়ে যায়। তাহলে সেই গ্রীষ্মকালে কি হচ্ছে, আমরা পশমের পোশাক পরি নাকি, না, পশমের পোশাক পরবো কেন। তাহলে গ্রীষ্মকালে কি হচ্ছে, সেখানে কি হচ্ছে, হালকা সুতির বস্ত্র পরি, যাতে খুব অত্যধিক গরমের হাত থেকে রেহাই পায়। আবার খুব উত্তরের দিকে যদি চলে যায়, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, তাই তো, পাঞ্জাব, হরিয়ানা, তাহলে সেখানে বেশিরভাগ সময় কি হচ্ছে, শীতে আচ্ছন্ন থাকে। তাহলে সেখানে পোশাক পরিচ্ছদটা কেমন হবে না, সেখানে পোশাক পরিচ্ছদটা কি হচ্ছে, বিভিন্ন ধরনের তাদের সোয়েটার, মাফলার,
এই ধরনের পোশাক পরিচ্ছদ তাদেরকে ব্যবহার করতে হয়। আমাদের এখানেও শীতকাল হয়, কিন্তু আমাদের এখানে শীতকালটা খুব কম, দীর্ঘদিনের জন্য, বেশিরভাগ সময়ের জন্য সেখানে উত্তর ভারতে বেশিরভাগ সময়ই ঠান্ডার কবলে পড়ে থাকে। তাহলে সেখানে পোশাক পরিচ্ছদটা তাদের তেমন উন্নত মানের। আবার দেখা যাচ্ছে দক্ষিণ ভারতের লোকেরা, দক্ষিণ ভারতের মেয়েরা যেটা হচ্ছে কোঁচা দিয়ে ধুতি পরে, কোঁচা দিয়ে শাড়ি পরে। তাহলে কি হচ্ছে উত্তর ভারত, দক্ষিণ ভারত, উত্তর ভারতের লোকের পোশাক পরিচ্ছদ আলাদা, দক্ষিণ ভারতের লোকের বা দক্ষিণ ভারতে তাদের পোশাক পরিচ্ছদের স্টাইল অর্থাৎ তাদের যে পোশাক সেটা কিন্তু অন্যান্য জায়গা থেকে অনেকটাই আলাদা। যেমন এখানে তোমরা যদি বইয়ের ছবিটা দেখো তাহলে কিন্তু অনুভব করতে পারবে। আরেকটা হচ্ছে সুতির বা পশমের পোশাক, ধর্ম, সেই অঞ্চলের সংস্কৃতি, সিনেমা সিরিয়ালের প্রভাব, কোনো নায়ক নায়িকার স্টাইল, সে কোন পোশাকটা পরছে আমি ওটা করবো, আমি ওটাকে অনুসরণ করে এই পোশাকটা আমি করবো, তাই তো? এরকম তো হয়। যেমন এখানে দেখা যাচ্ছে দেখো গুজরাটি, প্রথমে লেখা আছে গুজরাটি, সামনে ভাঁজ করা লেহেঙ্গা, কাপড়া ও উড়ানি। তাহলে যদি বলে যে লেহেঙ্গা কারা পরে, লেহেঙ্গা, কাপড়া ও উড়ানি কোন দেশের পোশাক, তখন আমাদেরকে একটা বলতে হবে গুজরাটি। তারপর আছে মাদ্রাজি, কাশ্মীর। দেখো এই যে ছবিগুলো রয়েছে প্রত্যেকটাই কিন্তু ভিন্ন ভিন্ন। তার মানে এখানে ছবিটা দেখেই আমরা বুঝতে পারছি যে এখানে বিভিন্ন দেশে বা বিভিন্ন লোকের পোশাক পরিচ্ছদটা তাদের কিন্তু আলাদা। মাদ্রাজে একরকম, কাশ্মীরে একরকম, পাঞ্জাবিতে একরকম, আবার রাজস্থানে, কেরল, অসমিয়া সবকিছুই কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের। তাহলে সেখানকার পোশাকটা আলাদা আলাদা মানে কি, সেখানকার জলবায়ুটাও আলাদা আলাদা। তাহলে সেই জলবায়ুকে অনুসরণ করে বা অনুভব করে সেখানকার মানুষ সেই ধরনের পোশাক পরিচ্ছদ ব্যবহার করছে। যেমন এখানে আছে পাঞ্জাবি, যেটা হচ্ছে সালোয়ার, আমরা এটার সাথে অনেকেই পরিচিত এই কথাটার সাথে, সালোয়ার কামিজ, কুর্তা, উড়ানি পরিহিতা। আবার রাজস্থানে রয়েছে ঘাগরা, উড়ানি পরিহিতা, ঘাগরা কোন দেশের, সেটা হচ্ছে রাজস্থানী। তারপর আছে কেরলে কুট, কেরলে কুট অঞ্চলের যেটা হচ্ছে পোশাক। তারপর হচ্ছে অসমিয়া মেখলা, ব্লাউজ ও চাদর পরিহিতা। তাহলে এই যে ছবিগুলো 6টা বা 7টা ছবি রয়েছে, সেখানে সেই ছবিগুলো ভিন্ন ভিন্ন ধরনের কেমন পোশাক পরিধান করেছে সেটা আমরা আইডিয়া করতে পারলাম বা ধারণা একটা পেলাম। এবার হচ্ছে কি, উষ্ণ অঞ্চলের অধিবাসীরা সাধারণত কি করে, হালকা এবং সুতির বস্ত্র পরে, আগে বলেছি। পুরুষেরা ধুতি, চাদর, শার্ট, পাঞ্জাবি, মহিলারা শাড়ি, ব্লাউজ, সায়া, কামিজ, ঘাগরা প্রভৃতি পরে, আগে এগুলো সব বলেছি। তারপরে হচ্ছে উত্তর ভারতের পুরুষেরা কাছা এবং কোচা দিয়ে ধুতি পরে, দক্ষিণ ভারতের পুরুষেরা ধুতিকে কাছা ছাড়া লুঙ্গির মতো করে পরে এবং মহিলারা কাছা দিয়ে শাড়ি পরে। তাহলে আরেকটা কি, বর্তমান ভারতে আধুনিক সভ্যতার সাথে সাথে সেখানে কি হচ্ছে তদানীন্তন পোশাকের পরিবর্তন ঘটেছে। কেমন না, সভ্যতার তো উন্নতি হচ্ছে, এখন যে অবস্থায় অবস্থান করছে তার আগের অবস্থানটা হয়তো এত অনুন্নত ছিল, এত উন্নত ছিল না। তাহলে এখন সেই অনুন্নত জায়গা থেকে উন্নত অবস্থায় এসেছে। তাহলে সেই পোশাক পরিচ্ছদের ধরনটা বা পোশাক পরিচ্ছদের স্টাইলটা সেটাও কিন্তু অনেক পরিবর্তিত হয়েছে এবং সেই পরিবর্তিত সমাজের সাথে তারাও তাল মিলিয়ে সেই ধরনের পোশাক পরিচ্ছদ পরিধান করছে। পরে আসছি অধিবাসীদের বাসস্থান। তাহলে একটা জিনিস কি আমাদেরকে সবসময় মানতে হবে যে জলবায়ু, কোনো জায়গার জলবায়ু কিন্তু সব জায়গায় এক নয়, বা এক জায়গা থেকে অন্য জায়গার জলবায়ুটা ভিন্ন ভিন্ন প্রকৃতির। তাহলে সেখানের খাদ্যাভ্যাস, তাদের জীবনযাত্রা প্রণালী, পোশাক পরিচ্ছদ যেমন আলাদা, সেরকম অধিবাসীদের বাসস্থানও কিন্তু একটা আলাদা আলাদা তৈরি হবে। যেমন আমরা কি জানি, বেশিরভাগ উত্তর পূর্ব ভারতে, উত্তর পূর্বের পাহাড়ি অঞ্চলে সেখানে কি হচ্ছে সাধারণত বাঁশের খুঁটির উপর বা কাঠের খুঁটি দিয়ে নির্মিত ঘর দেখা যায়। কারণ উত্তর পূর্ব ভারতে কি হচ্ছে সবসময় কি হচ্ছে সেই জায়গাটা ভূমিকম্প প্রবণ অঞ্চল। তাহলে সেই ভূমিকম্প প্রবণ মানে কি, প্রতিনিয়তই হয়তো সেখানে কি হচ্ছে বাড়িঘর ভেঙে পড়ছে। তাহলে সেই বাড়িঘর যাতে ভেঙে পড়ছে, তাহলে সেই বাড়িঘর ভেঙে পড়ার দিক থেকে যাতে রেহাই পাওয়া যায়, সেই জন্য সেখানের বাসস্থানের সেই পরিকাঠামোটাও সেরকমভাবে তৈরি করা হয়েছে। যেমন কাঠের খুঁটির উপর, উত্তর পূর্ব হিমালয়ের পার্বত্য অঞ্চলে ঘরবাড়ি উঁচুতে কাঠের খুঁটির উপর পাটাতন বানিয়ে কাঠ এবং বাঁশ দিয়ে বাড়ি নির্মাণ করা হয়। এটা কোথায়, উত্তর পূর্ব ভারতে। তাহলে কিন্তু এটা ছোট কোশ্চেন হিসাবে বা ব্যাখ্যামূলক কোশ্চেন হিসাবে আসতেই পারে যে কোন অঞ্চলের অধিবাসীদের বাসস্থান কাঠের খুঁটির উপর পাটাতন বানিয়ে বাঁশ কাঠ দিয়ে তৈরি করা হয়।
তাহলে হচ্ছে সেটা উত্তর পূর্ব ভারতে। এবং কেন করা হয়, এটা একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু মনে রাখবে। তারপর হচ্ছে বৃষ্টিবহুল অঞ্চল। তাহলে বৃষ্টিবহুল অঞ্চল মানে কি? বৃষ্টিপাত যেখানে কম হয় না, বৃষ্টিবহুল অঞ্চল যেখানে হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণটা বেশি। সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলের নাম কি? মৌসিনরাম, তাই তো? সব থেকে বর্ষণযুক্ত অঞ্চল বা বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল যেটাকে বলা হচ্ছে মৌসিনরাম। তাহলে সেই বৃষ্টিবহুল অঞ্চলে সেই অধিবাসীদের বাসস্থান কেমন প্রকৃতির হবে? তার মানে সেখানে বৃষ্টিপাতের পরিমাণটা যদি বেশি হয়, তাহলে ঘরবাড়িগুলো সেই বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে বা সেই পরিকাঠামোর উপর নির্ভর করে তৈরি করতে হবে। সেগুলো কি হচ্ছে ঢালু ছাদওয়ালা বাড়ি তৈরি করতে হবে, অর্থাৎ ঢালু ছাদওয়ালা বাড়ি সেখানে গঠিত হয়েছে। কারণ হচ্ছে কি, বৃষ্টি পড়ার সাথে সাথে যেন তাড়াতাড়ি জলটা নিকাশ হয়ে যায়, সেই জন্য সেখানে ঢালু ছাদওয়ালা যুক্ত বাড়ি দেখা যায়, যেটা হচ্ছে কি বৃষ্টিবহুল স্থান। আবার মরু অঞ্চলে, যেটা হচ্ছে রাজস্থান, গুজরাটের কিছু অংশ, তাহলে সেখানে কি হচ্ছে বেশ কিছু জায়গায় ঝড় ঝাপটা থেকে রেহাই পাওয়ার জন্য তাদের বাড়িগুলোকেও সেইভাবে নির্মিত করতে হয়েছে। তারপর উপকূল অঞ্চল, যেখানে বৃষ্টিপাত ও ঝড়ের প্রকোপ বেশি, সেখানে ঢালু এবং কম উচ্চতায় এলাকার ঘর বাড়ি দেখা যায়। ঢালু হতে হবে এবং কম উচ্চতা বিশিষ্ট। তার মানে কি, ঝড়ের হাত থেকে যদি রেহাই পেতে হয়, তাহলে কি হচ্ছে বাড়িগুলো বেশি উচ্চতাযুক্ত হওয়া চলবে না, অর্থাৎ বেশি উচ্চতাযুক্ত হলে সেখানকার বাড়িগুলো কিন্তু ঝড়ের আঘাতে ভেঙে পড়তে পারে। সেই কারণে হচ্ছে কি, কম উচ্চতাযুক্ত বাড়ি সেখানে নির্মাণ করতে হবে এবং সেই ঝড়ের হাত থেকে তাদের রেহাই পাওয়ার ব্যবস্থা করতে হবে। তারপর আছে কি, ঘন অরণ্যময়, তাই তো? পৃথিবীর তো সব জায়গায় মানুষের বসবাস আছে, পাহাড় পর্বতেও মানুষ বসবাস করছে, দ্বীপেতেও বসবাস করছে, জলভাগেতেও বসবাস করছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পার্বত্য অঞ্চলে সেখানে, তাহলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম যেমন অধিবাসীরা বসবাস করছে, তাহলে তাদের বাসস্থানের প্রকৃতি বা বাসস্থানের পরিকাঠামোটা বিভিন্ন জায়গায় কিন্তু ভিন্ন ভিন্ন রকমের। এর ফলে কি হচ্ছে, সেখানকার পরিবেশটাও কিন্তু সেরকম ভিন্ন প্রকৃতির হচ্ছে। আরেকটা হচ্ছে কি, পার্বত্য অঞ্চলে, পার্বত্য অঞ্চল অর্থাৎ কি বেশিরভাগ বনভূমি, বন জঙ্গল এরিয়া। তাহলে সেই বন জঙ্গল এরিয়াতে বা বন জঙ্গল অধ্যুষিত অঞ্চলে হিংস্র জীবজন্তুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য তাদের বাড়িগুলো কিন্তু সেখানে বড় গাছের উপরে তারা বাড়ি বানায়, বড় গাছের উপর তারা ঘর তৈরি করে, যেখানে হচ্ছে কি তারা হিংস্র জীবজন্তুর আক্রমণের হাত থেকে যেন রক্ষা পায়। শহরাঞ্চলে মানুষের এই অর্থনৈতিক উন্নতির উপায় থাকার জন্য একাধিক তলের ইটের বাড়ি দেখা যায় শহরাঞ্চলে, তাই তো? শহরাঞ্চল মানে কি, সবসময় সেখানে কমিউনিকেশনটা বেশি, হলে সড়ক পথ, নাহলে রেলপথ, হ্যাঁ। তাহলে বিভিন্ন দিক থেকে সেখানে কি হচ্ছে, ডিস্টারবেন্স হচ্ছে, অর্থাৎ ভূমির একটা কম্পন হচ্ছে। তাহলে সেই কম্পনে কি হচ্ছে, বাড়িঘরের একটা শিথিলতা অবস্থা আসতে পারে, কোনো সময় ভেঙে পড়তে পারে। তাহলে সেই জন্য কি হচ্ছে, সেই প্রত্যন্ত শহরে যেটা হচ্ছে মানুষের অর্থনৈতিক উন্নতির উপায় থাকার জন্য সেখানে ইটের তলের বাড়ি। শহরে বেশিরভাগ কারা বাস করে? বেশিরভাগ মানুষ যেখানে হচ্ছে কি বেশি অর্থ উপার্জন করে তারা শহরে বাস করে। তাহলে তারা যেমন বেশি অর্থ উপার্জন করে, তাদের লাইফস্টাইল অর্থাৎ জীবন বৈচিত্র্যটা, তাদের জীবনের ধরনটা সেটাও কিন্তু অনেকটা বদলাবে। কারণ সেখানে একটা ইটের বাড়ি, কোনো নকশা করা ডিজাইন করা বাড়ি, পাথর বসানো বাড়ি, এইরকম একটা বাড়ি তারা তৈরি করে এবং সেই বাড়ির মধ্যে তারা বিলাসবহুল বাসস্থান তৈরি করে। তাহলে এখানে আমি কি কি আলোচনা করলাম আজকে না, ভারতের যেটা তোমাদের ষষ্ঠ অধ্যায় অধিবাসী, অধিবাসীদের মধ্যে যেটা হচ্ছে কি না, এদেরকে কি কি ভাষা, কি কি সম্প্রদায়ের লোক মানুষ বসবাস করে বা লোক বসবাস করে, সেই অধিবাসীদের বাসস্থান কেমন, অধিবাসীদের পোশাক পরিচ্ছদ কেমন, সেই অধিবাসীরা কি খাবার খায়, তাদের খাদ্যাভ্যাস কি, তাদের খাদ্য প্রণালী কি, হ্যাঁ। তাহলে সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আর কি, এখানে বিভিন্ন রকম বৈচিত্র্য দেখা যায়, তাই তো? তাহলে সেখানে পার্বত্য অঞ্চলে মানুষ বসবাস করছে, সমভূমি অঞ্চলে বসবাস করছে, কোনো সাগর মহাসাগর সেখানেও তাদের অবস্থান দেখা যায়। তাহলে সেইভাবে তাদের বাসস্থানও সেইভাবে গড়ে উঠেছে। আর তারপরে কি আছে, এখানে যে ভাষাগুলো রয়েছে, ইন্দো আর্য ভাষা গোষ্ঠী, দ্রাবিড় ভাষা গোষ্ঠী, দ্রাবিড় ভাষা গোষ্ঠীর মধ্যে কোনগুলো পড়ছে বা কোন অঞ্চলের অধিবাসীরা দ্রাবিড় ভাষা গোষ্ঠীতে কথা বলে, কোন অঞ্চলের অধিবাসীরা ইন্দো আর্য ভাষা গোষ্ঠীতে কথা বলে,
সংবিধান স্বীকৃত ভাষার সংখ্যা কয়টি এবং উপভাষা কয়টি, ভাষা কয়টি, এগুলো সম্বন্ধে জাস্ট আমাদের একটা ধারণা হলো। যাকে এর মধ্যে যদি কোনো কারো সমস্যা থাকে বলতে পারো। ঠিক আছে, এরপর তোমাদের কতগুলো এখান থেকে কোশ্চেন আমি দিচ্ছি, সেগুলো তোমরা বাড়িতে অভ্যাস করবে। ঠিক আছে, যেমন হচ্ছে ভারতকে প্রথমে আমরা বলি সাংস্কৃতিক বৈচিত্র্যময় দেশ। তাহলে ভারতকে সাংস্কৃতিক বৈচিত্র্যময় দেশ বলা হয় কেন? জাস্ট এটা আগে বলেছি, তবু আমি আরেকবার রিপিটেশন করে দিচ্ছি। সাংস্কৃতিক বৈচিত্র্যময় দেশ, সংস্কৃতি যেটা ইংরেজিতে বলা হয় কালচারাল অ্যাক্টিভিটিস, সাংস্কৃতিক ক্রিয়াকলাপ, তাই তো? সাংস্কৃতিক ক্রিয়াকলাপ বলতে কি বোঝায়? মানুষের সংস্কৃতিটা, জ্ঞান বুদ্ধি, তার উপর ভিত্তি করে মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কালচারাল অ্যাক্টিভিটিস করতে পারে, সাংস্কৃতিক প্রতিযোগিতা করতে পারে। ঠিক আছে, তার মানে কি সেখানে সাংস্কৃতিক তার আলাদা, আবার অন্য জায়গায় সেখানে এর থেকে আলাদা, তাই তো? আমরা জানি কি, অনেকেই জেনে থাকি বা তোমরা অনেকেই কুইজ বই পড়ো, ভারতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম উৎসব আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম নৃত্য রয়েছে। তাহলে কি হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেখাচ্ছে কেন? তার মানে সেখানে বিভিন্ন রাজ্যের বিভিন্ন রকম তাদের কালচারাল অ্যাক্টিভিটিস অর্থাৎ সাংস্কৃতিক ক্রিয়াকলাপ। তাহলে হচ্ছে কি, ভারত হচ্ছে একটা বৈচিত্র্য দেশ, যেখানেই যাই না কেন একে অপরের থেকে আলাদা, তাদের সংস্কৃতির দিক থেকেই হোক, তাদের ধর্ম হোক, জাতপাত হোক, বিভিন্ন দিক থেকে। সেই জন্য হচ্ছে কি, ভারতকে আমরা একটা সাংস্কৃতিক বৈচিত্র্যময় দেশ বলে থাকি। আবার কি হচ্ছে, ভারতের অধিবাসীদের পোশাকের বৈচিত্র্য দেখা যায়। পোশাক পরিচ্ছদের বৈচিত্র্য কেন দেখা যায়? হ্যাঁ, পোশাক পরিচ্ছদের বৈচিত্র্য দেখা যাবে কারণ হচ্ছে কি, সেখানকার ভারতের বিভিন্ন জায়গায় তো বিভিন্ন রকম একই রকম জলবায়ু দেখা যায় না। তাহলে বিভিন্ন জায়গাতে যেমন ভিন্ন ভিন্ন জলবায়ু দেখা যায়, তাহলে সেই তাদের লাইফস্টাইল অর্থাৎ পোশাকের ধরনটা, তাদের পোশাক পরিচ্ছদটাও কিন্তু সেই আলাদা হবে, কারণ সেই জলবায়ুর সাথে তাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। সেই জলবায়ুতে কোথাও অত্যধিক শীত, সেখানে কি আর গরম বস্ত্র বা সুতি বস্ত্র পরিধান করবে? তাহলে কি শীতের হাত থেকে রেহাই পাওয়ার জন্য তারা হচ্ছে কি শীতের বস্ত্র পরিধান করবে। আবার যেখানে আরও রয়েছে যে ভারতের উপভাষা সংখ্যা, প্রধান ভাষা হিন্দিকে জাতীয় ভাষা ধরা হয়েছে কেন? কতগুলো কোশ্চেন আমি তোমাদের দিচ্ছি, এগুলো বাড়িতে পড়ে আসবে। যেটা হচ্ছে প্রথম কোশ্চেন, ভারতকে বৈচিত্র্যময় দেশ বলা হয় কেন? দ্বিতীয় কোশ্চেন, ভারতের অধিবাসীদের পোশাকের বৈচিত্র্য দেখা যায় কেন? ভারতের অধিবাসীদের পোশাকের বৈচিত্র্য দেখা যায় কেন? তৃতীয় কোশ্চেন, ইন্দো আর্য ভাষাগোষ্ঠী কোনগুলো? দ্রাবিড় ভাষাগোষ্ঠী কোনগুলো? তারপর আসছি, ইংরাজিকে কেন অফিসের ভাষা করা হয়েছে? 5 নাম্বার, ইংরাজিকে কেন অফিসের ভাষা করা হয়েছে?
পাঞ্জাবের মহিলারা সাধারণত কিরূপ পোশাক পরে? ঠিক আছে, তোমাদের ক্লাস এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো।